নমস্কার, দেখছেন ট্রাইব টিভি বাংলা। দিল্লি দখলের লড়াই নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি ভাস্কর। আপনারা জানেন যে দিল্লির ৭০টি বিধানসভা আসনে নির্বাচন হচ্ছে। ৬৯৯ জন প্রার্থী সম্মুখ সমরে তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন ১,৫৬,০০,০০০ ভোটার। ৭০টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ চলবে সন্ধে ৬টা পর্যন্ত। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আর বিকেল ৩টে পর্যন্ত শেষ যে খবর আমরা পাচ্ছি, অর্থাৎ ভোটদানের হার, তা হলো ৪৬.৫৫%, ৪৬.৫৫%। ভোটের শতকরা হিসেব বিকেল ৩টে পর্যন্ত ৪৬.৫৫%। আর আমাদের সঙ্গে স্টুডিওতে এই দিল্লি দখলের লড়াই নিয়ে বিশ্লেষণ আলোচনা করার জন্য দুজন অতিথি উপস্থিত রয়েছেন। তাদের পরিচয় করিয়ে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। রুবি, আপনাকে স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলায়। রয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ দা, আপনাকেও স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলায়। এখনো পর্যন্ত বিশ্বজিৎ দা, যেটুকু ভোট হয়েছে তাতে করে আমরা দেখছি যে বেলা ৩টে পর্যন্ত ৪৬.৫৫% ভোট হয়েছে। আপনার কি মনে হয় যে এর আগে অতীতে যে ভোটের শতকরা হিসেব, শেষ পর্যন্ত এটা কতদূর পৌঁছতে পারে? আমার যতদূর মনে হচ্ছে যে শেষ বিধানসভা নির্বাচন যখন 5 বছর আগে হয়েছিল, বোধহয় ৬২% এরকম একটা ভোট পড়েছিল। ফলে ৩টে অবধি ৪৬% খুব একটা খারাপ ভোটের হার নয়। এমনিতেই শহরাঞ্চলে ভোট কম পড়ে অন্যান্য জায়গার তুলনায়। তো মনে হয় যে ভোটদানের হার এবারও ঠিক থাকবে। ৪৬.৫৫% ভোট বিকেল ৩টে পর্যন্ত। ভোটের শতকরা হিসেবে এটা মোটেই খারাপ নয় এবং ভালোই ভোট পড়ছে। ত্রিমুখী লড়াই। আপ কি তার ক্ষমতা ধরে রাখতে পারবে তৃতীয়বারের জন্য, নাকি বিজেপি ক্ষমতায় ফিরবে? কংগ্রেস কতখানি পরিস্থিতি জটিল করবে আপ বা বিজেপির জন্য, সেদিকেও নজর রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন রুবি মণ্ডল, বিজেপি মুখপাত্র। রুবি, বিজেপি কেমন ফল করতে পারে বলে মনে হয় এই দিল্লি বিধানসভা নির্বাচনে? দেখুন, এবার নির্বাচনে বিজেপির উইন করার চান্সেস হাই। কারণ আমরা যদি অ্যানালাইসিস যদি করি, একটু যদি পিছিয়ে যদি যাই, আমরা প্রত্যেকটা ইলেকশনে একটা জিনিস মেজরিটি দেখতে হবে যে দিল্লি ইলেকশনে কিন্তু বিজেপির একটা 30-40% ভোট শতাংশ কিন্তু অলওয়েজ ছিল। এবং বর্তমানে যা সিচুয়েশন, এই কেজরিওয়ালের যা স্ক্যাম এবং যেখানে আমরা সমাজকে শুধরানোর জন্য নেশামুক্ত সমাজ তৈরি করার চেষ্টা করি, বিশ্বকে নেশা মুক্ত করার চেষ্টা করি, সেখানে কেজরিওয়াল যে দৃষ্টান্ত মানুষকে দেখিয়েছে, আমার মনে হয় না এরপর কেজরিওয়ালকে আর কেউ অ্যাকসেপ্ট করবে। কারণ মানুষ চায় যে একটা সুন্দর সমাজ হোক, আমাদের বাচ্চারা, আমাদের আগামী প্রজন্ম নেশামুক্ত সমাজ পাক এবং আগামী প্রজন্মকে আরও 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 ভালো শিক্ষিত করুক। সেই জায়গাতে কেজরিওয়াল কোথাও একটা হেরে গেছেন। কেজরিওয়াল নিজের জায়গায় নিজে হেরে গেছেন, এই কারণে মানুষের কাছে হেরে গেছেন, মানুষের চোখে অনেক নিচু হয়ে গেছেন। যে এরকম একটা মুখ্যমন্ত্রী আমি জানি না অন্য কোনো রাজ্যে আছে কিনা, যে নাকি মানে মদের মতো একটা নেশার জিনিসকে নাকি ট্যাক্স ফ্রি করে দিয়েছিল। এর থেকে আর খারাপ কিছু হতে পারে না। সুতরাং এরপর আমার মনে হয় না যে দিল্লির মানুষ যথেষ্ট সচেতন, যথেষ্ট বুদ্ধিমান, এবং আমার মনে হয় যে এবার দিল্লির মানুষ সিদ্ধান্তকে একটু পাল্টাবে এবং সরকারকে পাল্টাবে, ডেফিনেটলি পাল্টাবে। আর যেহেতু বিজেপির শতাংশ অলওয়েজ 32, আমি যেটা একটু আগেই বললাম, 30-40% অলওয়েজ ভোট ক্যারি করে এসছে। এবং এখানে একটু দেখার আছে যে বাজেটটাও আমাদের খুব ভালো হয়েছে। মধ্যবিত্ত যারা মানুষ রয়েছে, যারা মধ্যবিত্ত মানুষ রয়েছে, তাদের জন্য বাজেটে প্রচণ্ড সুবিধা হয়েছে। তো আশা করি একটা ফলস্বরূপ আমরা বিজেপিকে আমরা পাবো। আর ডবল ইঞ্জিন সরকার হলে আমরা জানি যে এমনিতেই দিল্লি আমাদের রাজধানী, তো রাজধানীকে উন্নত করতে গেলে ডবল ইঞ্জিন সরকার দরকার। কেন্দ্র এবং রাজ্য যদি সমন্বয়ে কাজ করে, এমনি আমাদের রাজধানী অনেক ডেভেলপ করে যাবে। এমন অনেক রাজ্য রয়েছে যেখানে বিজেপি শাসন রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার রয়েছে। সেটাও যে সেরকম দৃষ্টান্ত স্থাপন করেছে এমনটা কিন্তু নয় রুবি। যাই হোক, বিশ্বজিৎ দা, উনি যে কথা বলছেন সরাসরি, দেখো, আমরা যদি অরবিন্দ কেজরিওয়ালের কথা বলি, যে একটা বিরোধী মুখ এমন উঠে এসেছিল, যে ইমেজ নিয়ে উঠে এসেছিল, এবং পরবর্তীতে কিছুটা হলেও কালিমার লিপ্ত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার দল আপ, এবং যে প্রসঙ্গের অবতারণা করলেন রুবি, আমি তোমার কাছে জানতে চাইব যে অরবিন্দ কেজরিওয়াল বা আপের কাছে এবারের এই দিল্লির নির্বাচন যদি একটা অ্যাসিড টেস্ট বলি, তাহলে সেটা কি খুব ভুল বলা হবে? একেবারেই ভুল নয়, বরঞ্চ
আরেকটু বাড়িয়েও বলা যেতে পারে যে মরণ বাঁচন লড়াই। তার কারণ আপ এমন একটা দল যে দলটার অন্যান্য রাজনৈতিক দলের যে সাংগঠনিক কাঠামো থাকে সেইভাবে নয়। অরবিন্দ কেজরিওয়াল একটা নতুন দিশা এনেছিলেন আমাদের ভারতবর্ষের রাজনীতিতে। তার সরকারের মূল যে অভিমুখ সেটা দেখো খুব একটা আদর্শ বা তোমার ধরো সাম্প্রদায়িকতা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে বা রাজনৈতিক লড়াই সংগ্রাম এই বিষয়গুলো রয়েছে তা নিয়ে খুব একটা মাথা ঘামান না। তার কথা হচ্ছে যে আমাকে যদি নির্বাচনে জেতানো হয়, আমি ক্ষমতায় আসি, তাহলে আমি মানুষকে এই রিলিফগুলো দেব, অর্থাৎ ডেলিভারি করব, আমাকে ভোট দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আছে আপ। এখন দুটো বিষয় আমি এটা পরে বলবো এটা নিয়ে। প্রথম যেটা তুমি প্রশ্ন করলে সেটা হচ্ছে যে দুর্নীতির লড়াই করে আপ উঠে এসেছিল, আপের সেই দুর্নীতিতেই আজ কালিমা লিপ্ত আপ তথা অরবিন্দ কেজরিওয়াল। কালিমা লিপ্তটা এখনো পর্যন্ত যেহেতু আদালতের বিচারাধীন, তার সাজা হলে, এটাতে দণ্ডপ্রাপ্ত হলে তখন বলা যাবে কালিমা লিপ্ত, কিন্তু কোন ঠাসা বলা যেতে দোষী পারে? প্রমাণিত এখনো বলা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই ভোটের এখনো তো বিচার চলছে, অভিযোগ আছে। এখন সেটা বিচারের দৃষ্টিভঙ্গিতে তাকে এখনো দোষী বলা যাচ্ছে না, অভিযুক্ত বলা যাবে। তো সেখানে অরবিন্দ কেজরিওয়ালকে প্রমাণ করতে হবে যে তিনি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষের বুকে প্রথম একেবারে বিজেপি এবং কংগ্রেসকে প্রায় ধরাশায়ী করে তার দল আপ দিল্লিতে ক্ষমতায় এসেছিল, ৬২টা আসন জিতেছিলেন ৭০টার মধ্যে। তো সেইখানে তার পরের বার ৬৩টা বোধহয় জিতেছিলেন, তার পরের বার ৬২। তো সেইখানে দাঁড়িয়ে আপের একটা মরণবাচল লড়াই। আমি এই কারণে বলছি যে আপের যে কাঠামো দলীয়, ক্ষমতা থেকে সরে গেলে এই আপের সেই কাঠামো নিয়ে ভারতীয় রাজনীতিতে টিকে থাকা এটা একটা প্রশ্নচিহ্ন। আর হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এই এখন তুমি যদি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রের নির্বাচনের দিকে দেখো, তাহলে দেখা যাবে যে দান খয়রাতি, যাকে কেউ কেউ তির্যক ভঙ্গিতে বলছেন, তেমনি আমরা যেটা বলবো যে সমাজ কল্যাণে, সামাজিক কল্যাণের জন্য যে প্রকল্পগুলো সেগুলো ছড়াছড়ি, একে অপরের সাথে প্রতিযোগিতা চূড়ান্তভাবে চলছে। তুমি আপের কথা যদি বলো, বিজেপির কথা বলো বা কংগ্রেসের কথা বলো, সবাই কিন্তু সেই খয়রাতির রাস্তাতেই হাঁটছে। তো সেখানেতে শেষ মুহূর্তে প্রথম কথা হচ্ছে যে আমি বলি যে আপ যে ডেলিভারিগুলো করেছিল, বিশেষ করে সেখানেতে যে দুটো বড় জিনিস ছিল, একটা হচ্ছে স্কুল এবং আরেকটা হচ্ছে মানে এডুকেশন, আর আরেকটা হচ্ছে মহল্লা ক্লিনিক। অরবিন্দ কেজরিওয়াল এই গত মানে ১ বছর যাবৎ বলা যেতে পারে যেভাবে নাস্তানাবুদ হয়ে রয়েছেন, তাকে আদালতে দাঁড়াতে হচ্ছে, জেলে যেতে হয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। ফলে আমি দিল্লিতে গিয়ে দেখেছি মহল্লা ক্লিনিক কিছুদিন আগে পর্যন্ত যে ব্যবস্থা যেরকমভাবে চলছিল সেটা অনেকটা নড়বড়ে হয়েছে। এইখানে বিজেপি শেষ ল্যাপে যে মোক্ষম অস্ত্রটা প্রয়োগ করেছে সেটা হচ্ছে যে ট্যাক্স ছাড়। আমরা তো বিশ্বজিৎ সে কথায় আসবো, কিন্তু তুমি যে কথাটা উল্লেখ করলে, অর্থাৎ নির্বাচনী সমরে অবতীর্ণ হওয়ার আগে পরিস্থিতিটাকে একটু ঘেঁটে দেওয়ার প্রক্রিয়া যেটা বিজেপি করেছে, তাতে করে আক্ষরিক অর্থেই আপ একটু ঘেঁটেই গিয়েছিল বোধহয়, তাই না? স্বাভাবিক। তুমি দেখো আপের যে আমি ওই যে বললাম সাংগঠনিক কাঠামো, দুটো বড় শীর্ষ নেতা তারা চলে গিয়েছিলেন জেলে, এবং তারপরে তুমি দেখবে আপের সাধারণত নেতা নেত্রী অন্যান্য রাজনৈতিক দলের যদি মজবুত দল হয়, জেলে গেলে বা কোনো রকম আঘাত এলে অন্যান্য দলের নেতারা বা তার কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে রাস্তায় যেভাবে করে সেরকমটা দেখা যাচ্ছিল না। তার কারণ হচ্ছে আপের তারপরে আর কোনো ওই ধরনের নেতা বা নেত্রী নেই, অতিশীকে তুমি এই পর্যায়ে ফেলতে পারবে না। তার ফলেতে যে আপের যে ধাক্কাটা লেগেছিল, আপের ডেলিভারির ক্ষেত্রেও সেই ধাক্কাটা গিয়ে পৌঁছেছিল, সেখানেতে আপ কিছুটা বলবো ব্যাকফুটে, তাকে লড়তে হচ্ছে। এখন আরেকটা প্রশ্ন, দুর্নীতির কথাটা তুমি যেটা বললে, সারা ভারতবর্ষেই জুড়েই এখন একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে দুর্নীতি কি মানুষের গা সওয়া হয়ে যাচ্ছে? বহু রাজ্যে
বহু জায়গায় দেখা যাচ্ছে যে দুর্নীতি যাদের বিরুদ্ধে রয়েছে বা অভিযোগ রয়েছে, আমি বলছি, মানুষ তাদেরকে ফিরিয়ে দেয়নি। ফিরিয়ে দেয়নি এবং অনেকে হয়তো আরো বেশি ভোটে জিতেছেন। ফলে এক্ষেত্রেও সেটা হবে নাকি? আমি অরবিন্দ আমি ঠিক কেজরিওয়ালকে এই প্রেক্ষাপট থেকে রুবির কাছে প্রশ্ন রাখতে চাইবো যে আপনারা যে দুর্নীতির অভিযোগ করছেন, সেই দুর্নীতি এখনো প্রমাণিত নয়, ন্যায়ালয় শাস্তি বিধান কোনো রকম করেননি, এটা অভিযোগ। এই প্রেক্ষাপট থেকে দাঁড়িয়ে দেখুন, আজ সকালেও যেটা হয়েছে, আম আদমির পার্টির কালকাজি আসনের প্রার্থী আতিশি তথা মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। অরবিন্দ কেজরিওয়ালের এগেনস্টেও আজ এফআইআর হয়েছে এবং বিরোধীরা কথা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি এবং প্রত্যেকটা নির্বাচনে অবিজেপি শাসিত শক্তিকে চাপে রাখতে পুলিশ, ইডি, সিবিআই ব্যবহার করে থাকে বিজেপি। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। কি বলবেন রুবি? দেখুন, আইনের মতো কাজ করছে, কেউ যদি দোষী হয় তাকে ছেড়ে দেওয়া, তার আগেই তো দোষী সাব্যস্ত করে দেওয়া হচ্ছে। তো বিষয়টা হচ্ছে দেখুন, এবং অরবিন্দ কেজরিওয়াল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো কোনোটাই পালন করেনি এখনো অবধি। আমরা দেখিনি শুধু যে এই ইস্যু নিয়ে যে অরবিন্দ কেজরিওয়াল হাঁটতে চলেছে তা নয়, আরো অনেক ইস্যু রয়েছে। যেমন দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন জল, একটা মানুষের জীবনে, আপনারও দৈনন্দিন জীবনে যেটা সব থেকে প্রয়োজনীয় সেটা হচ্ছে জল, পানীয় জল। পানীয় জলটা এখন অবধি উনি ট্যাক্স ফ্রি যদিও করে থাকে, সব জায়গায় ট্যাক্স ফ্রি নেই, সব জায়গায় বিল ফ্রিতে আসছে না, কিছুই বিল আসছে, তারপর কিছুই উন্নতি হয়নি। আপের সরকার আসার আগে যে পরিস্থিতি ছিল তার থেকে কি কিছুই উন্নতি হয়নি? সংস্কারমূলক, উন্নয়নমূলক কোনো কাজই হয়নি, এই কথা বলতে চাইছেন? না, সেরকম কিছু রং ফং করে দিলে, কিছু বিল্ডিং, মানে নতুন একটা পার্ক, দুটো পার্ক রেডি করে দিলে তার মানে হয়ে গেল না সেটা উন্নত। ঠিক আছে, যেই পরিমাণে উন্নত হওয়া দরকার ছিল, দেখুন এটা কিন্তু খুব মানে ইজি ব্যাপার না। দিল্লি কিন্তু আমাদের রাজধানী সেরকম হওয়া উচিত, ভারতবর্ষের রাজধানী, যেখানে ভারতবর্ষকে বিশ্ব সেক্ষেত্রে তো প্রতিনিয়ত হ্যাঁ, সেক্ষেত্রে তিনবারের মুখ্যমন্ত্রী, হ্যাঁ, সেক্ষেত্রে তো প্রতিনিয়ত কেন্দ্র এবং দিল্লির আপ সরকারের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে, বারংবার এটা তৈরি হতে দেখা গিয়েছে। এরকম যদি অসহযোগিতা থাকে, যদি এরকমই চিন্তা ভাবনা থাকে, শুধুমাত্র ডাবল ইঞ্জিন হলে পরেই সেই সহযোগিতা থাকবে, এক্ষেত্রে কিছুটা অপারগতা এসে যায় নাকি আপ সরকারের জন্য? দেখুন, আপ সরকার কাজ করতে চায় না কেন্দ্র সরকারের সাথে প্রপারলি, এটা আপের ভুল আছে। আপ সরকার যদি সঠিকভাবে যদি কাজ করতে চাইতো তাহলে দিল্লির উন্নতি হতো, ডেফিনেটলি হতো। কেন্দ্র তো সর্বদাই চায় দিল্লির উন্নতি হোক। কেন্দ্র সরকার সবসময় যত যেভাবে মানে সহযোগিতা করা উচিত সেভাবে সহযোগিতা করছে, কিন্তু কেজরিওয়াল অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে দিল্লিতে যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দিচ্ছে, সেই মানুষটা সেই প্রতিশ্রুতি ফুলফিল পাচ্ছে না। ঘটনা প্রবাহ কিন্তু, এবং আজকেও আমরা যদি দেখি যমুনা নদীর জল মানে প্রচন্ড বাজে অবস্থা। উনি নিজে ওখানকার মানে জলে গিয়ে ডুব মারতে পারবেন না, ওনার এরকম জলের কন্ডিশন। এবং আমরা যদি কিছু জিনিস দেখি, আপের মানে রাস্তাঘাট থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে কিছু উনি ডেভেলপ করেনি, শুধু মৌখিকভাবে শুধু বলেন। আমি বিশ্বজিৎ ভট্টাচার্যের কাছে যাব। বিশ্বজিৎ দা করেছে সেটা হচ্ছে ফ্রি। হ্যাঁ, রুবি আসছি আবারও আপনার কাছে। বিশ্বজিৎ দা, আপ কোনো রকম সংস্কারমূলক কাজ করেনি, আপের সময় কোনো রকম উন্নতি হয়নি, যা কথা দিয়েছেন ভোটারদের সে কথা রাখেননি আপ সুপ্রিমো তথা আপ, কি বলবে প্রসঙ্গে? এটা যদি তুমি জনমত বলো তাহলে বলা যেতে পারে, কারণ দেখো উনি তো একটি রাজনৈতিক দলের প্রতিনিধি, ফলে স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক বক্তব্যকে আমি খণ্ডন করতে যাব না, কারণ আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নই। তবে পরিসংখ্যান বলছে দুবার আপ যে জিতেছে তাতে তিনি কাজ করেছেন, মানুষ কাজ পেয়েছে বলে। কারণ একটা ইউনিক ব্যাপার তুমি যদি দেখো, কাজ না হলে তো মানুষ নির্বাচিত করতেন না। 14 থেকে 24 পর্যন্ত 7টা লোকসভা নির্বাচন, এই 7টা লোকসভা আসন 7টাতেই বিজেপি জিতেছে, 3বারই। আপ একটাও জিততে পারেনি। আবার অন্যদিকে বিধানসভা নির্বাচনে আপকে মানুষ এগিয়ে রেখেছে, সেখানে বিজেপি বা কংগ্রেস তো ছেড়েই দাও, অনেকটাই নিচে, বিজেপিও সেখানে খুব একটা উল্লেখযোগ্য কিছু পায়নি। ফলে মানুষ ভাবেই ভোটটা পেয়েছে বলে দিয়েছেন। সুতরাং এটা বলা যাবে না যে করেননি। এবারে যে প্রশ্নগুলো হয়েছে, যে খামতিগুলো আপের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে, সেইগুলোর
ক্ষেত্রে একটা কথা তবে তোমাকে দিল্লিতে বলতে হবে, দিল্লি কিন্তু হাফ স্টেট। দিল্লিতে মূল যে বিষয়গুলো সেগুলো কেন্দ্রের হাতে, বাকি যে বিষয়গুলো যেমন অনেকটা দিল্লি স্টেটটাকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো বলা যেতে পারে। তুমি যদি ল্যান্ড দেখো, তুমি আইন শৃঙ্খলা দেখো, পুলিশ দেখো, অন্যান্য যে বিষয়গুলো দেখো। আমরা এই উন্নয়ন এবং সংস্কারমূলক কাজ আপ করেছে কি করেনি এই বিষয়টায় আবারও ফিরবো, তবে তার আগে একটু দেখে নিই সাধারণ মানুষ তারা কি বলছেন এই দিল্লির ভোট নিয়ে, আপ নিয়ে, বিজেপি নিয়ে বা কংগ্রেস নিয়ে সাধারণ মানুষের বক্তব্য বা প্রতিক্রিয়া একটু আমরা দেখি। দিল্লির নির্বাচনে দেখুন, কংগ্রেস তো বরাবরই অ্যাডজাস্টমেন্টের পক্ষে ছিল, কিন্তু আপ বা আমাদের এই বর্তমান যে দল এই রাজ্যে শাসন করছে তৃণমূল, এরা নিজেদেরকে কংগ্রেসের থেকে বড় শক্তিমান মনে করছে। জাতীয় কংগ্রেস সারা ভারতে কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় জাতীয় কংগ্রেসের সমর্থক আপনি পাবেন। আজকে এরা আঞ্চলিক দলরা যদি এখন ছড়ি ঘোরায় যে আমাদের কথায় উঠতে বসতে হবে, তাহলে এর থেকে দুঃখজনক যা রেজাল্ট তা এর ক্ষেত্রে হবে, দিল্লির ক্ষেত্রে হবে। কারণ ভোট তো ভাগ হয়ে যাবে, পোলারাইজেশন অফ ভোটস হবে। তারপরে গেনার হবে আমার তো মনে হয় শাসক যে দল কেন্দ্রে বসে আছে বিজেপি, সেই হয়তো গেনার হবে। দেখা যাক, এখন জনতা জনার্দন যেটা ঠিক করবেন, জনতার উপরে, দিল্লির জনতার উপরে ভরসা। ওনারা যদি কারেক্ট ক্যান্ডিডেচারকে অ্যাকসেপ্ট করেন, ঠিকঠাক দলকে সুশাসনে আনেন দিল্লিতে, তাহলে দিল্লিবাসী উপকৃত হবে। তবে ইভিএম 10% কেন, উনি 10%, আমি তো বলবো 100% চুরি করবো। কারণ ওদের হাতেই তো সমস্ত কিছু। আজ প্রশাসন থেকে আরম্ভ করে ইভিএম মেশিন সবই তো কেন্দ্রীয় সরকারের এতে থাকবে। আর ওটা কেন্দ্রশাসিত ন্যাশনাল টেরিটরি, ওটা ন্যাশনাল টেরিটরির ক্যাপিটাল, সমস্ত কেন্দ্রীয় সরকারই সব কিছু করবে। ভারতীয় জনতা পার্টির কোনো রাজ্যেই কোনো মুখ থাকে না, আপনারা জানেন। হরিয়ানার নির্বাচন হয়ে গেল, মহারাষ্ট্রের নির্বাচন হয়ে গেল, কোনো মুখকে সামনে রেখে নির্বাচন হয়নি। মধ্যবিত্ত ভোট টানার জন্য বাজেটে ছাড় দেওয়া হয়নি। আমরা কোনোদিন কোনো কিছুই ভোটের কথা সামনে রেখে করি না। এই যে আঞ্চলিক দলগুলো নামে বিজেপি বিরোধিতা, ওরা মন থেকে কেউ চায় না। আর বিজেপিও চায় আঞ্চলিক দল থাকুক, তার কারণ ওরা আঞ্চলিক দলকে সুবিধে করে দেয়, কিন্তু কংগ্রেসকে ওরা পুরো মাত্রায় সব এজেন্সি দিয়ে বিরোধিতা করে। আর বিহারের বাজেট নির্বাচনকে সামনে রেখে বাকিরা কোথায়? বাকি বেকারদের কথা কোথাও বলা নেই। 65% বেকার। তো কি করে হবে? দিল্লির নির্বাচন আর বিহারের নির্বাচনকে মাথায় রেখে বাজেট তৈরি। অবশ্যই অবশ্যই বিজেপি হারবে। দেখুন, বিজেপির কাছে এই নির্বাচনটা হচ্ছে দ্বিতীয় না তৃতীয় কি হবে তার লড়াই। কংগ্রেস যেহেতু এবারে দিল্লি নির্বাচনে অনেক তেরে ফুরে প্রতিদ্বন্দ্বিতা করছে, সেহেতু বিজেপির কাছে লড়াইটা কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে পূর্ব দিল্লির জায়গায় বা সংখ্যালঘু প্রধান এলাকায় কংগ্রেস যদি ভালো ভোট পায়, তাহলে আপের জন্য চ্যালেঞ্জ, বিজেপির জন্য চ্যালেঞ্জ। বিজেপি প্রথমে ভাবছিল যে আপ আর কংগ্রেসের মধ্যে ভোট ভাগাভাগি হলে বিজেপির সুবিধে, কিন্তু সেটা হচ্ছে না। আমার নিজের ধারণা আপ অ্যাডভান্টেজে, দ্বিতীয় আর তৃতীয় হওয়ার জন্য কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই। এটা হতে পারে যে বিজেপি ভোট শতাংশে এগিয়ে থাকবে, কিন্তু কংগ্রেসের ভোট যেহেতু কয়েকটা জায়গায় কনসেন্ট্রেটেড, সেখানে কংগ্রেস হয়তো 2-3টে আসন জিতে গেল। দেখুন, তৃণমূলের সমর্থন একমাত্র প্রভাব ফেলবে বাঙালি অধ্যুষিত এলাকায়, মানে চিত্তরঞ্জন পার্ক, কালকাজি, এইসব এলাকায়। সেই সব এলাকায় কিন্তু ট্র্যাডিশনালি এমনিতেই বিজেপি ভালো শক্তিশালী। ফলে সেখানে যদি তৃণমূল আপের পাশে দাঁড়ায়, তাহলে অবশ্যই আপের জন্য অ্যাডভান্টেজ। আমাদের মনে রাখতে হবে, এটা একটা খুব জটিল সাইকোলজি, যে প্রবাসী বাঙালিরা সাধারণত বিজেপিকে ভোট দেন। ফলে আপের পাশে তৃণমূল দাঁড়ানো, বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন উইল বি এ ফ্যাক্টর। সব ধরনের প্রয়োগ করছে, ইডি আছে, সিবিআই আছে, ভয় আছে, তো তাতেও বিজেপির পক্ষে দিল্লি জেতা খুব। দিল্লির এই নির্বাচনী লড়াই নিয়ে তাদের বক্তব্য বলছিলেন সাধারণ মানুষ, সচেতন নাগরিক বাঙালি তারা, এবং তারা তাদের প্রতিক্রিয়া জানালেন। আর আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট অতিথি, রুবি মণ্ডল মুখপাত্র বিজেপি এবং বিশ্বজিৎ ভট্টাচার্য সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক। ম্যাজিক ফিগার 36,
ধারে পাশে কারা আসতে পারবে, কি প্রবণতা, কতখানি সম্ভাবনা, এ বিষয়ে তাদের কাছে জানতে চাইব। তবে তার আগে যে কথা হচ্ছিল, অর্থাৎ উন্নয়ন এবং সংস্কারমূলক কাজ, সময় যেহেতু সংক্ষিপ্ত, এটা মানতেই হয় যে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে কিছু তো ভূমিকা আপ সরকার রেখেছে। তা না হলে মানুষ তাদের পুনরায় নির্বাচিত করবেন কিনা, করেছিলেন কেন? এখন প্রশ্ন হচ্ছে তৃতীয়বারের জন্য তারা নির্বাচিত হবেন কিনা এবং সেই লড়াইয়ে কে কতখানি এগিয়ে। বিশ্বজিৎ ভট্টাচার্য এবং রুবি মণ্ডল রয়েছেন। বিশ্বজিৎ দা, রুবি, আপনাদের দুজনকেই বলছি, দেখুন দিল্লি জনগোষ্ঠীর 12.68% মুসলিম আর দলিত হচ্ছেন 16.92%। এই দুটো নির্বাচনে আমরা দেখেছি মুসলিম ভোট আপের দিকেই গেছে। দিল্লিতে 6টি বিধানসভায় নির্ণায়ক শক্তি মুসলিম ভোট। এই পরিপ্রেক্ষিতে ম্যাজিক ফিগারের কাছাকাছি কারা যেতে পারেন, কি সম্ভাবনা, আপনি কি বলবেন রুবি? দেখুন, আমি আবারও বলছি বিজেপি জিতবে, কারণ আপনি যদি পুরো সিচুয়েশনটা দেখেন, বিজেপির হাই চান্সেস আছে জেতার। হ্যাঁ, আপ টাফ লড়াই দেবে, এটা ঠিক, আপ মানে টাফ লড়াই দিলেও কিন্তু এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই। আমি একটু আগেই কংগ্রেসের একজনকে দেখলাম বক্তব্য রাখছিলেন। আমি যেটা বলতে চাইছি যে কংগ্রেস এখানে কোনোভাবেই জয়ী হওয়ার কোনো চান্সেস নেই এবং দ্বিতীয় হওয়ার তো কোনো জায়গাই নেই। অর্থাৎ ত্রিমুখী লড়াই নয়, দ্বিমুখী লড়াই। একদমই তাই, আপের সঙ্গে বিজেপি, একদমই তাই। এবং বিজেপি হাই চান্সেস আছে জেতার, ঠিক আছে। এবার জনতা যেভাবে মানুষ মানে সমর্থন করবে, জনতা যেভাবে আশীর্বাদ দিয়েছে, আশা করছি বিজেপি জিতবে, এটা আমাদের সম্পূর্ণ আশা। কারণ আমরা দিল্লিতে যেটা সব থেকে সমস্যা সেটা হচ্ছে পলিউশনের দিল্লির টপে রয়েছে। দেখুন, মানুষ যদি শ্বাসই না নিতে পারে, মানুষ যদি বেঁচেই না থাকতে পারে, সুতরাং এরকম একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে রেখে আমি কি করব? আমি তার দেওয়া প্রতিশ্রুতি, আমি বেঁচে থাকবো তবে না তার দেওয়া প্রতিশ্রুতি পাবো। সবার আগে যেটা দরকার সেটাই তো কেজরিওয়াল করছে না। বেশ, সবার আগে যেটা দরকার হওয়ার পরও করেনি। সুতরাং এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমার মনে হয় না আর মানুষ রাখবে, এবার ছুঁড়ে ফেলে দেবে। বেশ, আমরা দেখেছি যে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের জেল যাত্রা এবং তারপর ফেরত এসে পদত্যাগ করা, পরবর্তীতে নির্বাচনে জিতে আবারও মুখ্যমন্ত্রী হবেন, একটা দৃঢ়তা তার মধ্যে লক্ষ্য করা গিয়েছে। আমি বিশ্বজিৎদার কাছে জানতে চাইব, বিশ্বজিৎদা, এই দলিত এবং মুসলিম ভোট কতখানি বেগ দিতে পারে আপকে, কতখানি সুবিধে দিতে পারে বিজেপিকে, ম্যাজিক ফিগারের কতখানি কাছে থাকতে পারে আপ বা বিজেপি, কি মনে হচ্ছে সার্বিক নির্বাচন প্রক্রিয়া বা গতি প্রকৃতি দেখে? আমি দলিত বা মুসলিম ওই ভাগটায় যেতে খুব একটা রাজি নই। আমার মতে দিল্লিতে যদি ভোটারদের একটু এইটাকে বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আপ এতদিন যে একেবারে নিরঙ্কুশ সমর্থন পেয়ে এসছে সেটা গরিব, ঝুপড়িবাসী, নিম্নবিত্ত মানুষ, এটার একেবারে পুরোটাই পেয়ে এসছে, প্রায় পুরোটা তারা। তো সেখানেতে আপের এবারে একটা বড় অভিযোগ যে বিজেপি অন্যায়ভাবে কিছু সুযোগ সুবিধা নিয়ে, আমি আবার বলছি অভিযোগ, সেখানেতে প্রচুর অর্থ বিলাচ্ছে। সেটা পরবর্তীকালে দেখা যাবে কোন অভিযোগ সত্যিই কোনটা মিথ্যে, সেটা পরে। আর একটা বড় ভোটার রয়েছে যাদেরকে ধরা হচ্ছে না, এদেরকে বলা হয় পূর্বাঞ্চলী। এই বিহারবাসী এরা মূলত, এরা দিল্লির ভোটারদের প্রায় 1/3। যেহেতু এই পূর্বাঞ্চলী ভোটারদের ওইরকম একটা বড় সংখ্যা রয়েছে, সেই সংখ্যাটা যেহেতু এবার বিজেপি বিহারে সরকারে রয়েছে এবং বিহারে বিজেপির জমিও যথেষ্ট শক্ত, নীতিশ কুমারের ওপর ভর করে সরকারে থাকলেও তাদের জমিও যথেষ্ট শক্ত, ফলে এই পূর্বাঞ্চলীয় ভোটারদের মধ্যে বিজেপি কতটা প্রভাব ফেলতে পারবে এটাও ভোটের ক্ষেত্রে একটা বড় নির্ণায়ক ব্যাপার হবে। আর তৃতীয় যেটা, সেটা হচ্ছে দিল্লিতে মধ্যবিত্ত এবং অ্যাসপিরেশন যে মধ্যবিত্ত রয়েছে সেই অংশ, আর সরকারি কর্মী, সরকারি চাকুরি, এটাও একটা বড় অংশ। একেবারে যে কথা রুবি বলছিলেন, দেখো আমরা এই যে সাধারণ বাজেট প্রস্তাবনা দেখলাম, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যখন তার বক্তব্য রাখছিলেন, সেই সময়ে তিনি একদম শেষে উল্লেখ করেন কর কাঠামো সংস্কারের বিষয়টি, যেটা কিনা ওস্তাদের শেষ পার হয়তো হতে পারে দিল্লির নির্বাচনে। তোমার কি মনে হয়? আমারও তাই মনে হয়। তার কারণ হচ্ছে তুমি যদি বিজেপি সরকারে আসার পর থেকে দেখো তাহলে দেখতে পাবে যে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প, তার অভিমুখটা গরিব, উনি যেটাকে বলেন গরিব, যুবক, নারী এবং প্রবীণ, এই অভিমুখটা ছিল। আর আরেকটা যেটা
অন্যান্য অভিযোগ ওঠে যে কর্পোরেটকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেটা করের ক্ষেত্র। এই দুটোর মাঝখানে একদম স্যান্ডউইচ হয়ে গিয়েছিল মধ্যবিত্ত, যাকে বলা হয়, ধরা হয় ভারতবর্ষের 33% মতন মধ্যবিত্ত যারা, তারা প্রায় কিছুই পাচ্ছিলেন না, করটাও তাদের ওপরে চাপ ছিল। এই জায়গা থেকে তাদেরকে, যেটাকে আমরা বলি যে ওই সেফটি ভালভ কুকারের খুলে দেওয়া, এইটা নির্মলা সীতারামন তার বাজেটে করেছেন। অবশ্যই সেটা প্রধানমন্ত্রীর আশীর্বাদ পেয়েই আর কি একেবারে করেছেন। একেবারে তো সেই ফ্যাক্টরটা আমি একটুখানি বলুন, জাস্ট 2 মিনিট, সেইটা একটা বড় নির্ণায়ক হবে আমার ধারণা। এবং যেহেতু এই মধ্যবিত্তর হাতে ক্রয় ক্ষমতাটা ছিল না বলে, টাকার রীতি কমে গেছিল বলে, অন্যান্য ব্যবসা বাণিজ্য যেগুলো ভোগ্যপণ্য তারাও অনেকটা মার খাচ্ছিল। তারাও যদি এটাতে লাভবান হয়, এই মধ্যবিত্তের হাতে উদ্বৃত্ত পয়সা আসার জন্য, সেটাও বিজেপির পক্ষে যেতে পারে। দিল্লিতে সেই অংশটাও একটা আছে। একেবারেই সময় একেবারে শেষ হয়ে এসেছে। আমি রুবির কাছে জানতে চাইব যে আপের তরফে অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিজেপির তরফে সেরকম কাউকে মুখ হিসেবে তুলে ধরা হয়নি। অর্থাৎ এই নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে না ধরাটা কি কোনো অসুবিধার জায়গা তৈরি করতে পারে বিজেপির জন্য? না না, এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, আমাদের তো এনডিএ জোট, তো সুতরাং আমরা সেটা মেনটেন করেই চলবো। আর যে জোট আমরা আছি, আমরা তো আইএনডি জোটের মতো না, যখন তখন ভেঙে দিই, যখন তখন গড়ি, সেরকম কোনো ব্যাপার নেই। সুতরাং আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে সিদ্ধান্ত নেবে, যেভাবে এনডিএ সরকার সমন্বয় যেভাবে সিদ্ধান্ত নেবে, সেই আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে। মুখ্যমন্ত্রীর ফেস আগে থেকে দেখিয়ে কোনো কিছু করার দরকার নেই। ভারতীয় জনতা পার্টি কাজ করছে, কেন্দ্রীয় সরকার কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী কিভাবে সাধারণ মানুষ, সমস্ত স্তরের মানুষের জন্য ভাবনা চিন্তা করছে, সমস্ত স্তরের মানুষদের জন্য কাজ করে চলেছে। সুতরাং প্রধানমন্ত্রীকে মানুষ বিশ্বাস করে এবং ভারতীয় জনতা পার্টিকে মানুষ বিশ্বাস করে, এনডিএ সরকারকে বিশ্বাস করে, সেই হিসেবে মানুষে ভোট দেবে এবং দেশের বিকাশ করার জন্য ভোটটা দেবে, দেশের বিকাশের জন্য মানুষের ভোটটা দেবে, এটাই আমাদের বিশ্বাস। অনেক ধন্যবাদ। ধন্যবাদ রুবি। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। তবে বিরতিতে যাওয়ার আগে আপনাদের জানাই যে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সকাল 7টা থেকে চলবে সন্ধে 6টা পর্যন্ত। এরই মাঝখানে আপ, বিজেপি এবং কংগ্রেস নেতৃত্ব তারা এই ভোটদান প্রসঙ্গে কি বলছিলেন সেই বক্তব্য আমরা শুনবো। আর সেই বক্তব্য শুনতে শুনতে দিল্লি দখলের লড়াইয়ের সময় একটা ছোট্ট বিরতি, ফিরবো একটু পরেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলা নাটক।